ওকে, the noise within মানে হচ্ছে this is inside you or the presenter. তো তার এই যে নয়েজটাকে ওভারকাম করতেই হবে, সেটা হচ্ছে স্টেজ ফ্রাইট। স্টেজ ফ্রাইট বলতে আমরা বুঝি ভয় পাওয়া, মানে তুমি স্টেজে লোকজনের সামনে যখন একটা অডিয়েন্সের সামনে কথা বলছো, ইউ ডু নট ফিল কমফর্টেবল, তোমার মানে হয় পা কাঁপে বা গলার স্বর একটু কেঁপে যায়, এরকম একটা হাত পা এই হতে থাকে। এবং এটা দিস ইজ নট এনিথিং অ্যাবনর্মাল, এটা কিন্তু নর্মাল, ঠিক আছে? এটা হয় কি, আমরা যখন আননোন পরিবেশে, মানে ব্যাপারটা হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো, বাট যখন তাদের সামনে চলে আসছে, মনে হচ্ছে দে আর ট্রাইং টু ক্রিটিসাইজ, they are trying to criticize you or somehow they are judging you. ব্যাপারটা হয়তো সত্যি না, তারা ডেফিনেটলি দে ওয়ান্ট টু লিসেন ফ্রম ইউ। কিন্তু এইটা যখন তোমার ভেতরে গেঁথে গেছে, তোমার বডি স্টার্টস টু রিঅ্যাক্ট ইন আনকন্ট্রোলেবল ওয়ে। আনকন্ট্রোলেবল কেমন? তুমি এটাকে, তোমার হাত কাঁপছে, তুমি চাচ্ছ যে এটাকে বন্ধ করতে, কিন্তু পারছো না। তখন তুমি হয় এক কাজ করো, যে হয় পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দাও, অথবা পিছনে হাত নিয়ে যাও, এই কাজ করার চেষ্টা করো। তো কিন্তু এটা যদি আমরা বুঝতে পারি যে হাউ ইট হ্যাপেন্স, দেন উই ক্যান ওভারকাম ইট। এই জিনিসটা এখানে বলা হয়েছে যে মানে তোমার তুমি যদি, এবং ব্যাপারটা অনেকটা এইরকম যে প্র্যাকটিসের ব্যাপারটা আসে কি কারণে, যে তুমি ওয়েল প্রিপেয়ার্ড হতে পারো, তুমি প্রচন্ড রকম প্র্যাকটিস করেছো, হ্যাঁ, কিন্তু তারপরেও তোমার যখনই তোমার উপর একটা স্পটলাইট পড়েছে, সো দেন ইউ বিগিন টু ফিল, মানে এটাকে অনেকটা বলতে পারো তুমি সাইকোসোম্যাটিক রিয়াকশন। সাইকোসোম্যাটিক বলতে বোঝা যাচ্ছে, যদি এটা মেডিসিন বা মেডিকেল ফিল্ডে ব্যবহার হয়, যে কেউ একজন ভাবছে সে অসুস্থ, সে যেন অসুস্থ হয়ে গেল। সো এইখানেও কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম কাজ করে, যে ইউ আর থিঙ্কিং দ্যাট something is wrong with me. হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় না। তুমি মনে করছো যে আমরা, মানে তুমি বিশেষ করে তুমি একটা কারণ দেখবে, যেটা দেখে মনে করছো যে ও আমার বোধহয় জ্বর আসবে, মানে সবসময় হয় না, কিন্তু ইট মে লিড। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আমরা হিপনোসিস সম্বন্ধে জানি। হিপনোসিসটা এই সাইকোসোম্যাটিক, ঠিক আছে? আমি মনে করো কাউকে সম্মোহিত করছি, তো সে কিন্তু তারপরে সে যখন সম্মোহিত হয়ে গেছে, তখন তুমি তার গায়ে একটা আঁচড় দিয়ে বলো যে আমি তোমার ছুরি দিয়ে কাটছি, দেখবে যে তার স্কিন ওইভাবে রিয়াক্ট করছে, ঠিক আছে? এই হিপনোটিজম, এই ব্যাপারটা হচ্ছে এইভাবে কাজ করে, সাইকোসোম্যাটিক। কাজেই এইটার সাথে এটার আছে, মানে কি বলে, এটার লিঙ্ক আছে, যে আমি যখনই ফিল করছি যে আমার ভেতরে না, আমি আসলে এটা, এই জিনিসটাকে আমি হ্যান্ডেল করতে পারবো না, এরকম একটা ভাব চলে আসছে, তখনই কিন্তু এই রিয়াকশনগুলো শুরু হয়ে যায়। আমার বডি তখন রিয়াক্ট করা শুরু করে, অন উইচ ইউ রিয়েলি ডু নট হ্যাভ এনি কন্ট্রোল। তো তাহলে এটার সাথে আগে থেকে বুঝে যদি আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করি, দেন উই আর ওকে। আমি এখানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, মানে এই জিনিসগুলো হচ্ছে কি কাইন্ড অফ স্টোরি টেলিং। আমি সামনে আমরা স্টোরি টেলিং নিয়ে আবার কথা বলবো। স্টোরি টেলিং হচ্ছে কি, এগুলোকে অ্যানেকডোটও বলে, যে আমি আমার পার্সোনাল লাইফ থেকে, বক্তা বা প্রেজেন্টার যখন তার পার্সোনাল লাইফ থেকে কোনো উদাহরণ নিয়ে আসে, যেটাতে অডিয়েন্সের এক ধরনের বুঝতে সুবিধা হয়। ওই আমি তোমার ক্লাস 8-এ যে ইংলিশ রিসাইটেশন, পোয়েমটার আমার নাম এখনো মনে আছে, আলফ্রেড টেনিসনের দ্য ব্রুক, যেটা তোমাদের পাঠ্য ছিল কিনা, আমাদের সময় এটা পাঠ্য ছিল, অনেক বছর আগের কথা। তো ওইটার 10টা স্ট্যান্ডা মানে হচ্ছে 10টা প্যারা মুখস্থ করে রিসাইট করতে হবে সবার সামনে। আমি তো পুরোপুরি খুব ভালোভাবেই মুখস্থ করে প্র্যাকটিস করে গেছি। অডিটোরিয়ামে উঠলাম, আমাদের ওখানে যেটা হতো যে সন্ধ্যার সময় সব কালচারাল কম্পিটিশনগুলো হতো, হ্যাঁ, মানে মাগরিবের নামাজের পর থেকে শুরু। তো বিশাল অডিটোরিয়াম, 300 স্টুডেন্ট বসতে পারে, পিছনে সবার পিছনে টিচাররা আছেন, পুরো অডিটোরিয়াম অন্ধকার, শুধু স্পটলাইটটা হচ্ছে হলো যে রিসাইটার বা যে
স্টেজে শুধু আলো জ্বলছে আর রিসাইটারের উপরে একটা স্পেশাল। তো আমার আগে দুজন করলো, তারা মোটামুটি ভালোভাবে বলে গেল। আই ওয়াজ দ্য থার্ড পার্সন। আমি গেলাম, আমি তো মানে প্রথম চিন্তা করছি অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, সবাই কী যে ভাবছে আমার সম্বন্ধে, মনে হয় পারবে না বা কিছু। আর দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম। এর আগে আমি স্কুলে ডিবেট করেছি, কিন্তু তারপরেও ওই রকম মানে রিসাইটেশনে আমার একটা ফার্স্ট টাইম। তো গেলাম, দাঁড়িয়ে শুরু করেছে, 4টা স্ট্যান্ডা বলার পর 5th স্ট্যান্ডা আর মনে পড়ে না। পুরো 1 মিনিট দাঁড়িয়ে থাকলাম, আর ওই ঘামা শুরু হয়ে গেল, পা কাঁপছে, হাঁটুর এখানে কাঁপছে, মনে হচ্ছে যে সবাই যে কী ভাবছে। তারপরে আমি করলাম কি, আবার নতুন করে আবার 4th স্ট্যান্ডার থেকে শুরু করলাম, 4th স্ট্যান্ডার থেকে করে তারপরে শেষ করলাম। তো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট হ্যাজ বিন স্টিক টু মাই মাইন্ড ফর এভার। আমি এই বয়সে এসে ওইটা আমার মনে পড়ে, একদম এক্স্যাক্ট ফিলিংটা আমি আই ক্যান ফিল। হ্যাঁ, আমি ওখানে 6 জন রিসাইটার ছিল, 6 জনের মধ্যে 4th হয়েছিলাম, জাস্ট বিকজ ওই যে পজ, অন্যরা কেউ থামে নাই, তারা বলে গেছে, কিন্তু 4th হয়েছিলাম। কিন্তু তারপরে দেখা গেছে পরের 2 জন আমার যারা 5th and 6th হয়েছে, তাদের উচ্চারণ বা ডেলিভারি হয়তো আমার চেয়ে খুব একটা ভালো ছিল, এই জন্য আমি হয়তো, কিন্তু আমি ওই থেমে যাওয়ার কারণে হয়েছে। কিন্তু দ্যাট ওয়াজ ইট। এরপরে আর কখনোই আমাকে ওই জিনিসটা কাবু করতে পারে। আমি মানে আমরা ওখানে হাউস বলা হতো আর কি, স্কুলে, তোমাদের স্কুলে হয়তো না, যে একটা স্পেশাল গ্রুপ, ওই হোস্টেল, এই হাউসগুলোর দেখা গেছে যে ইংলিশ যত কম্পিটিশন, সেট স্পিড, রিসিটেশন, এক্সটেম্পোর মানে হচ্ছে উপস্থিত বক্তৃতা, প্রত্যেকটাতে আমি ফার্স্ট আর সেকেন্ড হলাম, প্রত্যেকটাতে। and that was the beginning. So তাহলে বুঝতেই পারছো যে দিস ক্যান বি ওভারকাম। মানে তোমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমি পারবো না, মানে ইউ গাইজ আর নট কি বলে নর্মালি তোমাদের মনে হতে পারে যে এখানে সামনে দাঁড়িয়ে কথা বলার চেয়ে বরং কেটে পড়া ভালো, মানে অন্য কোথাও চলে যাওয়া ভালো। কিন্তু এটা যেটা হয় যে থ্রু প্র্যাকটিস, প্রথমে তুমি একটু হোঁচট খাওয়া মানে ওই রকম যে এমন কিছু রিয়াকশন হবে যে রিয়াকশনগুলো তোমার কাছে ফেভারেবল মনে হবে না, অডিয়েন্স একটু হাসবে, সো হোয়াট, ইউ ক্যান স্টার্ট ইট অ্যান্ড দেন ইউ উইল কন্টিনিউ। এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে। এই কারণেই আমি যেটা চিন্তা করছি, আজকে থেকেই তোমাদেরকে একটু শুরু করে দেবো যে সামনে এসে কিছু কথা বললাম, ঠিক আছে? মানে এটা কিন্তু আর একটু আর্লি, আমি গত ব্যাচগুলোর চেয়ে একটু আর্লি শুরু করছি। কারণটা হচ্ছে কি, গত ব্যাচে দেখা গেছে যে অনেকে স্যার আমি পরে দেব এই বলতে বলতে শেষ পর্যন্ত আর ফার্স্ট আর সেকেন্ড প্রেজেন্টেশন তারা দিতেই পারে নাই, ওখানে খামাখাই 5-5-10 মার্ক হারিয়েছে। এই 5-5-10 মার্ক ছিল সবচেয়ে সোজা, সামনে এসে তুমি জাস্ট কোনো একটা টপিকের উপরে কিছু কথা বলবে, সেটা বাংলায়, তাই না? আর ইংরেজিতে যদি তুমি বলতে পারো তাহলে আরো ভালো প্র্যাকটিস হবে। হ্যাঁ, ইংলিশ অলরেডি ফ্রি হচ্ছে একদম কি বলে এটাকে, আমাদেরকে ইংলিশে ফ্রি স্পিকিং করা আছে। আচ্ছা, তাহলে ভালোই। তাহলে আমার পাশেও আরেকটা তোমার প্র্যাকটিসের জায়গা খুবই ভালো। তো এখন আর ইংলিশ ক্লাসে কি ইংলিশের চর্চা হয়, ইংলিশে কথাবার্তা হয় টোটালি? তাহলে আমি কেন শুরু করি না? আচ্ছা, জাস্ট মানে এখানে ইসের কোনো কারণ নেই, মানে কেউ মনে করে না যে আমি এটার এগেনস্টে ভোট দিলে স্যার এটা খারাপ মনে করবে। তোমাদের কি মনে হয়, আমি এখানে যারা আছো, যে শুড আই ডেলিভার ইট ইন ইংলিশ? ইয়েস স্যার। মানে কয়জন এটার ফেভারে হাত তোলো? এখানে আইমান কি এটার ফেভারে না? আচ্ছা, আমি একটু সময় দিব, ঠিক আছে? এই সপ্তাহটা আগামী সপ্তাহ থেকে আমরা টোটালি ইংলিশে ডেলিভার করব, ঠিক আছে? এবং এটা তোমাদের এটার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে জিনিসটা কিন্তু এরকম না যে স্পিকার তার সুবিধার জন্য বলবে, সেটা কিন্তু ব্যাপারটা না। এটা তোমার লিসেনিং প্র্যাকটিস দরকার।
মানে তোমরা এমনি লিসনিং প্র্যাকটিস দেখো, কিন্তু ব্যাপারটা খুব মানে মিডিয়াগুলোতে যা হয় একেবারে খুব খারাপ অবস্থা। মানে হাফ বাংলা হাফ ইংরেজি, তাও ইংরেজির উচ্চারণ উল্টাপাল্টা, যে রেডিও ডিজে বলো বা ইভেন ইনফ্লুয়েন্সার যাদের কথাই বলো, খুব খারাপ অবস্থা। মানে এদেরকে তুমি যদি প্রফেশনালি, মানে অনেকটা ভ্যারেন্ডা মানে শিয়াল বাজার মতো, যে কেউ কিছু বলছে না, কেউ কিছু করছে না, এই জন্য তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যদি প্রফেশনাল স্পিকার হতে চাও বা প্রেজেন্টার হতে চাও, অ্যান্ড ইউ শুড বি, মানে আমাদের ভিতরে কিন্তু ব্যাপারটা এরকম না যে তুমি খুব চুপচাপ চিলে কোঠায় বসে কাজ করো। চিলে কোঠা বুঝি আমরা কি? চিলে কোঠা কি? ছাদের কাছাকাছি একটা ছোট্ট একটা রুম, যেখানে নর্মালি কেউ থাকে না, জিনিসপত্র রাখা, ওখানে লুকিয়ে থাকো ওখানে গিয়ে তুমি কাজ করো, বা স্টোর রুমের মতো। তো এটার মানেটা কি? তার মানে কি, তুমি ইউ ট্রাই টু হাইড সামওয়্যার, দিস ইজ নট গুড। হ্যাঁ, তুমি যদি ওখানে কিছু সময়ের জন্য যাও তাহলে ঠিক আছে, যে ইউ হ্যাভ, মানে তুমি সিকিউরড হয়ে তুমি একটা নিজের কাজ করবে, কোনো পড়াশোনা করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, দ্যাটস ওকে। বাট তুমি যদি সবসময় বাসায় মেহমান আসছে তুমি গিয়ে চিলি কোঠায় বসে আসো, না, দিস ইজ নট গুড। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো থেকে বের হতে হলে আমাদের উই হ্যাভ টু এক্সপ্রেস আওয়ারসেলফ। সেটা প্রথম দিকে ওই এক্সপ্রেশনগুলো হবে কি, কি বলে এটাকে বলবো, যে খুব বেশি কনস্ট্রাক্টেড না, খুব বেশি অর্গানাইজ না, এরকম হবে। যারা আছে তারা তো এক্সপ্রেসই করতে চায় না। হ্যাঁ, যারা ইন্ট্রোভার্ট তো আমরা বুঝি না, অন্তর্মুখী, মানে একেবারে নিজের মতো থাকতে চায়, কারোর সাথে কমিউনিকেশনে যেতে চায় না। এটাতে দোষের কিছু নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে যেহেতু আমরা একটা সোশ্যাল স্পেসে থাকি, আমাদের সবসময়ই একটা নিড আসেই যে আমি কোনো কিছুর সাথে ইন্টারাক্ট করবো। ঠিক আছে? আমার মনে হয় মোবাইল ফোনগুলো আমরা একটু বন্ধ করে করে রাখি। ঠিক আছে? আমার জন্য কিন্তু ডিস্ট্রাকশন। আমি কিন্তু অডিয়েন্সের প্রত্যেককে দেখতে পাই। ঠিক আছে? একজন প্রেজেন্টারের এটাও তোমাদের হবে, যদি তোমরা ইফ ইউ আর না শুধু টিচারের কারণে, হ্যাঁ সেটা একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এনভায়রনমেন্টের সাথে তোমাকে কাইন্ড অফ তোমার এনভায়রনমেন্টকে বুঝতে হবে, তাহলে তুমি এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে? তুমি পিছন দিকে যারা বসেছে তাদের হয়তো অনেক সময় যেটা হয়, আমি এই ক্লাসের কথা শুধু বলছি না, অনেক সময় যেটা হয় যে টিচারের গলার আওয়াজ বা প্রেজেন্টারের গলার আওয়াজ পৌঁছায় না, ওইভাবে পৌঁছায় না, যারা সামনে বসে আছে তাদের চেয়ে কম পৌঁছায়, ফলে তার মধ্যে একটা ডিস্ট্রাকশন চলে আসে। সে তখন একটু বাইরের সিনারি দেখে, পাশে কে কি করছে, বা আমি একটু সার্ভ করি, এই জিনিসটা। এটা হওয়াটা প্রেজেন্টারের জন্য খারাপ। কেন? প্রেজেন্টারের যে মেসেজটা আছে সেই মেসেজটা সবার কাছে সমানভাবে পৌঁছাতে হবে। এই সমানভাবে পৌঁছানোটা এনশিওর করতে হলে প্রেজেন্টারকে সেখানে ইন্টারফেয়ার করতে হবে, যেভাবে আমরা টিচাররা করি, যে পিছনে কথা বলবো না, তোমার স্মার্টফোন বন্ধ করে রাখো। এই জিনিসগুলো করার কারণটাই হচ্ছে যে মেসেজটা ইকুয়ালি যাতে সবার কাছে পৌঁছায়। এটা কিন্তু প্রেজেন্টারের দায়িত্ব। মানে এটা ব্যাপারটা এরকম না যে এটা না করলেও চলে, কিন্তু এটা প্রেজেন্টারের দায়িত্ব। হ্যাঁ, এর মধ্যে নয়েজ আছে প্রচুর। কি নয়েজ? তুমি রাত জেগে পড়েছো, তুমি কোথাও নাইট শিফটে চাকরি করো, বা ফর নো রিজন তুমি সারা রাত ইউটিউব দেখেছো, ফেসবুক দেখেছো, you are feeling sleepy. That is okay. But for getting the class right, in class কি ম্যাটেরিয়াল কভার হচ্ছে সেটার জন্য দিস ইজ নট ওকে। তো ওইটার জন্য তোমার যেমন দায়িত্ব আছে, প্রেজেন্টারেরও দায়িত্ব আছে, কোনো না কোনোভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা। সে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, ফিরিয়ে নিয়ে আসা। মাঝে মধ্যে দেখবে যে আমার গলার স্বর একটু উপরে উঠে যায়, কারণটা হচ্ছে আমি যারা একটু হারিয়ে ফেলছে তাদেরকে ফেরত আনতে চাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে টেকনিক। এই জিনিসগুলো টিচাররা মোটামুটি রপ্ত করে ফেলে ইনটুইটিভলি, মানে অভ্যাসবশত হয়ে যায়। কিন্তু নর্মাল যারা প্রেজেন্টার তাদেরকে এই ব্যাপারটা আয়ত্ত করতে হলে একটু সময় লাগে। হ্যাঁ, তো কিন্তু এটা এমন না যে এটা করা সম্ভব না। তো সেই কারণে আমরা এই ব্যাপারটা এগুলো নিয়ে কথা বলি।
তাহলে স্টেজ ফ্রাইটটা কি আমরা বুঝতে পারলাম না? আমি আরেকটা জিনিস বলি যে যদি কোনো ধরনের অ্যাম্বিগুইটি থাকে যে বুঝতে পারছো না যে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি 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 থামবো এবং এটা এক্সপ্লেন করবো। আমি আই ডোন্ট মাইন্ড, আমাকে কোশ্চেন যতবার পারো কোশ্চেন করো, আর আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, ঠিক আছে? সো তুমি এই কোর্সে শেখার জন্য সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আচ্ছা, এই যে দিস ইজ দ্য ড্রেডেড থিং। ড্রেড মানে কি? ভয়ঙ্কর বা কোনো একটা কিছু ফিয়ারফুল। তো ড্রেডেড আমি একটু বানানটা লিখে দেই জাস্ট ইন কেস, কারণ প্রচুর ইংরেজি শব্দ তোমার এখানে শেখা হয়ে যাবে। ড্রেডফুল, হ্যাঁ, ড্রেডেড হচ্ছে হলো তুমি এটা ভীতিজনক বা ভীতিকর, একই অর্থ, এটারও একই অর্থ। হ্যাঁ, তাহলে মানে এটা হচ্ছে dreaded scenario. Yes, the spotlight is on you, the audience is sitting in the dark, and you have no idea what they are thinking about you. তখন কি হয়? যখন আমরা অন্ধকারে কিছু দেখতে পাই না, তখন কি হয়? খারাপ চিন্তাটাই প্রথম আসে, তাই না? যে কিছু একটা ঘটছে যেটা আমি আই এম নট অ্যাওয়ার অফ অ্যান্ড দ্যাট উইল বি এগেইনস্ট মি, তাই না? এরকম একটা আসে। সেই কারণেই এই সিনারিওটা যখনই তৈরি হচ্ছে, ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট, ইউ হ্যাভ টু বি ফিলিং পজিটিভলি অ্যাবাউট ইয়োরসেলফ। এইটা হচ্ছে ড্রেড কাটানোর। তাহলে এখানে এটার পিছনের যে কারণটা সেগুলো বলা হচ্ছে যে টেনশন ডিউরিং অ্যাপিয়ারেন্সেস ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স। অডিয়েন্সের সামনে আসার সময় যে তোমার আসার পরে যে তোমার টেনশনটা হয় সেটা। The speaker's self-induced poor faith in his or her own skills. Self-induced মানে কি? নিজের উপরে নিজে আরোপ করছে, যে নিজেই ভাবছে যে না ভাই আমি এটা পারবো না, হ্যাঁ, যে হ্যাঁ আমাকে দিয়ে হবে না, হ্যাঁ। তারপর ফিলিং অফ ফিজিক্যাল আনঅ্যাট্রাক্টিভনেস, মানে তুমি ভাবছো যে আমার সাথে দেখতে এরকম লাগছে না, অডিয়েন্স পছন্দ করছে না, মানে এখন এই ব্যাপারটা এখন আরো বেশি জরুরি। কেন? আমরা এমন একটা নার্সিসিস্টিক কালচারে চলে আসছি। নার্সিসিজম বুঝি? নার্সিসিজম, আর এটার হচ্ছে নার্সিস্টিক আত্মপ্রেম বলতে পারো, যে আমি ভালো, আমি। আচ্ছা, এইটা করার জন্য যেটা হয়েছে, এইটার জন্য যা কিছু, আচ্ছা, নার্সিসাসের কাহিনী থেকে, গ্রিক মিথোলজি থেকে এটা আসছে। কারো আইডিয়া আছে? জানা আছে? নার্সিসাস অত্যন্ত সুন্দর এক, মানে অত্যন্ত হ্যান্ডসাম এক ইউথ, মানে এক যুবক ছিল। তাকে একজন, গ্রিক মিথোলজিতে তো আমরা বোঝাইতে জানি যে দেবদেবীর প্রচুর প্রাধান্য আছে। তারা হচ্ছে সুপার বিইংস, মানুষকে কন্ট্রোল করে, মানুষকে নিয়ে খেলাধুলা করে, মানুষকে এক পক্ষকে আরেক পক্ষের সাথে যুদ্ধ লাগিয়ে দেয়। ট্রয়ের কাহিনী আমরা জানি তো বোধহয়, না? মোটামুটি জানি। ট্রয় ছবিটা দেখেছো? তো এই যে ট্রয়ের কাহিনী ছিল কি, যে গ্রিক আর ট্রয় নগরী ধারণা করা হয় যে এটা তোমার এশিয়া মাইনরের, মানে টার্কি, বর্তমান যে টার্কি, এই টার্কির উপকূলে ছিল এই নগরীটা। এই দুইটা দেশ, তখন ছিল এগুলো নগররাষ্ট্র মানে কি? ছোট ছোট স্টেট, বনানী মনে করো একটা রাষ্ট্র, এরকম ধানমন্ডি একটা রাষ্ট্র, এরকম। এই দুইটা রাষ্ট্রের মধ্যে মারামারির কারণ ছিল কি? কারণ ট্রয়ের রাজার ছেলে প্যারিস, সে গ্রিক একজন রাজা মেনেলাউস, তার ওয়াইফের সাথে প্রেম করে তাকে নিয়ে পালিয়ে চলে গেছে, ট্রয়ে চলে গেছে। তখন গ্রিক রাষ্ট্রের সবাই মিলে বললো যে এটা আমাদের জন্য একটা অপমানজনক ব্যাপার, লেটস অ্যাটাক দেম। কাহিনীটা এটার উপরে, এবং এটা কাহিনীটা কে লিখেছেন? হোমারের নাম জানি আমরা। পড়াশোনার অভ্যাস একটু কম তোমাদের। না, হিস্ট্রি না, এটা হচ্ছে লিটারেচার। না, কেন স্কুলে পড়ো নাই কখনো? আমাদের টিচার জোর করে পড়াতো।
ক্লাস 4 এ থাকতে আমি আমার রবিন হুড পড়া শেষ। আচ্ছা যাই হোক, নিজের কথা না বলি। হোমার একজন অন্ধ কবি ছিলেন 8th century BC, মানে ঈশের যীশু খ্রিস্টের জন্মের 800 বছর আগে। তো তার লেখা একটা মহাকাব্য হচ্ছে ইলিয়াড। ইলিয়াডের কাহিনী কিন্তু এইটাই, যেটা বললাম, এবং এটা নিয়ে এই যুদ্ধটা 10 বছর ধরে চলেছিল। এর মধ্যে বিশাল বীরদের সব মানে সবাই মিলে এই 10 বছর ধরে যুদ্ধ করছে। ও আচ্ছা, এখানে আরো মজার ব্যাপার আছে। ট্রোজান হর্সের নাম জানি আমরা। হোয়াট ইজ দিস? আচ্ছা না, সেটা তো বটেই। নরমালি আমরা এখন কম্পিউটিং এর ফিল্ডে এটা একটা ভাইরাস, ঠিক না, এটা হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, যেটাকে ম্যালওয়্যার বলে। হ্যাঁ, ম্যালিশিয়াস সফটওয়্যার কেন? এটা তোমার নিজের অজান্তে ঢোকে। এটার কাহিনী কিন্তু ওই যে হোমারের কাছ থেকে আসছে। আমি কেন এই জিনিসগুলো বলছি, যে আমরা অনেক কিছুই মানে অনেক নাম পাই, নামগুলো পেয়ে যাই, সফটওয়্যার ফিল্ডেও ব্যবহার হয়, কম্পিউটিংয়েও ব্যবহার হয়, কিন্তু সেগুলোর অরিজিন আমরা জানি না। অরিজিন যে জানতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু জানলে ইউ আর বেটার অফ, যে তুমি বুঝতে পারছো এটা কোন কনটেক্সটে ব্যবহার করছে। হ্যাঁ, তো এই ট্রোজান হর্সের কাহিনীটাই ছিল যে ট্রয়ে তারা যখন 10 বছর যুদ্ধ করে আর জিততে পারছে না, তারা গ্রিকরা করলো কি, তারা একটা বুদ্ধি করলো। তারা একটা কাঠের বিশাল 100 ফিট উঁচু ঘোড়া তৈরি করলো। ঘোড়া তৈরি করে ওইটাকে ওদের উপকূলের ওইটার পেটের ভেতরে 100 বা 300 সোলজার, আমি এক্সাক্ট নাম্বারটা মনে পড়ছে না, 300 সোলজারকে ভিতরে রেখে ওইটা ওদের মানে ওই সাগরের তীরে তো ট্রয় নগরী, ওই সি শোরে, সমুদ্র সৈকতে ওটাকে রেখে তারা ভাব দেখানো তারা চলে যাচ্ছে। ওইখানে একটা আইল্যান্ড ছিল। তারা করলো ওই আইল্যান্ডের তাদের জাহাজগুলো ওই আইল্যান্ডের পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। যখন রাত নামছে এর মধ্যে মানে তখন তারা ফেরত আসার প্ল্যান। ট্রয়ের লোকজন দেখলো যে বাহ, ওরা সব চলে যাচ্ছে, ওরা তো মহা খুশি যে এরা আর না পেরে চলে যাচ্ছে। আর কি ঘোড়াটা রেখে গেছে কেন? আমাদেরকে বোধহয় সম্মান দেখানোর জন্য, যে ইয়েস ইউ গাইজ আর গ্রেট, তোমাদেরকে আমরা সম্মান দেখিয়ে চলে যাচ্ছি। তো ওরা এই ঘোড়াটাকে টানতে 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 তাদের শহরের ভিতরে নিয়ে এসে ওইখানে তারা সারা রাত ধরে উৎসব করছে যে হ্যাঁ 10 বছর ধরে একটা যুদ্ধ চলছিল, সেটা শেষ। তো এই ভোরের দিকে যখন তারা খুব টায়ার্ড হয়ে যখন সব ঘুমাতে গেছে, তখন ওই ঘোড়ার পেটের ভেতর থেকে একের পর এক সোলজার বের হয়ে তারা গিয়ে প্রথমে ওগুলো তো নগর রাষ্ট্রগুলো, আমি জানি না তোমরা খেয়াল করো কিনা, গেট বিশাল পাঁচিল ঘেরা থাকে, মানে ওরা গিয়ে গেটগুলো লাগানো থাকে রাতের বেলা, ওরা গিয়ে গেটগুলো সব খুলে দিত। এবং খুলে দেওয়ার পরে ওইদিকে ওরা আবার রাতের বেলা সব সন্ধ্যার পরপরই সব আবার জাহাজ চালিয়ে চলে আসছে। সব নেমে ভেতরে ঢুকে কচু কাটা করলো, পুরো ট্রয় নগরী পুরো ধ্বংস করে আগুন টাগুন দিয়ে একেবারে সব শেষ। এটা এবং এই যে রোমান সাম্রাজ্য, সেটার বলা হয় যে সেটার প্রতিষ্ঠাতা 2 ভাই, হ্যাঁ, রোমুলাস অ্যান্ড রেমিয়াস। এরা বলা হয় যে ওই যে ট্রয় নগর থেকে লোকজন যখন পালানো শুরু করেছিল তাদের বংশধর, এরকম বলা হয় আর কি। এগুলো সবই কিংবদন্তি। কিংবদন্তি কি, যে ঐতিহাসিক ভিত্তি বলে কিছু নাই, মানে ওইভাবে ঠিক জানা যায় না, কিন্তু এরকম পরম্পরায় জেনারেশনের পর জেনারেশন এগুলোর নেমে এসছে। তো এই ট্রোজান হর্সের কাহিনী কিন্তু ওই সময় থেকে আসছে। এটাকে আমরা কম্পিউটিং ফিল্ডে নিয়ে নিয়েছি কেন, যে আমার মেশিনের ভিতরে বাইরে থেকে এমন একটা কিছু ঢুকছে যেটা সঙ্গে আমি ওয়াকিবহাল না, কিন্তু সে আমার ক্ষতি করতে পারে। সে গেট খুলে দিচ্ছে, হ্যাকারকে রাস্তা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি অনেক দূর অর্গানাইজেশনাল কনফিউশন তৈরি হতে পারে, ওই আছে মানে সম্ভাবনা আছে, কারণ আমি এই টপিক থেকে ওই টপিক থেকে যাচ্ছি, কিন্তু এটা রিলেভেন্ট ওইটাকে এক্সপ্লেন করার জন্য। তো এই গ্রিক পুরাণের এই কাহিনীগুলো হোমার এইভাবে খুব চমৎকারভাবে, এবং মজার ব্যাপার এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলে রাখি, আমার একটা মানে ইংলিশের কোর্স আমাদের 4টা নিতে হতো, প্রথম 2টা আর 2টা হায়ার লেভেলের। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সবাই নিত, এটা 101 মানে কি বুঝতে পারছো? 101 মানে হচ্ছে একেবারে ফার্স্ট ইয়ারের কোর্স, ফার্স্ট সেমিস্টারের কোর্স। কিন্তু আনফর্চুনেটলি বলবো না ফর্চুনেটলি বলবো, যেই সেমিস্টারে আমি এটা নিতে গেছি এক সামারে,
এটা অ্যাভেলেবল ছিল না। তো তখন আমি দেখলাম যে এই এপিক অ্যান্ড ট্র্যাজেডি নামে এই কোর্সটা আছে। এটা হচ্ছে ইংলিশ 250, স্পষ্ট খেয়াল আছে। 250 মানে কি? থার্ড ইয়ারের শেষে, সেকেন্ড ইয়ারের শেষের দিকের কোর্স, মানে যথেষ্ট কঠিন। আমার মনে হচ্ছে এপিক অ্যান্ড ট্র্যাজেডি, আমি তো হোমার টোমার এগুলো পড়াই আছে, আমার অডিসি এগুলো পড়াই আছে, বিভিন্ন প্রাচীন কাহিনী, আমি এটা পারবো। কিন্তু দ্যাট ওয়াজ এ হিউজ মিস্টেক। এখন আর মিস্টেক বলি না, কারণ এটা আমার অনেক লাভ হয়েছে, কিন্তু তখন আমার কাছে মনে আছে যে কি ভুল করলাম। মানে এপিক অ্যান্ড ট্র্যাজেডিতে আমাদের 3টা এপিক মানে হচ্ছে মহাকাব্য, 3টা মহাকাব্য পড়তে হচ্ছে, ঠিক আছে। ট্র্যাজেডির কনটেক্সটে আমাদেরকে গ্রিক নাটক পড়তে হচ্ছে তোমার এসকিলাস নামে একজন ক্লাসিক্যাল নাট্যকার ছিলেন, তার 5টা, ইউরিপিডিসের 8টা, আর ইউরিপিডিসের 3টা, সফোক্লিসের 8টা। সফোক্লিসের নাম কি আমরা জানি? সফোক্লিসের খুব নাম করা একটা আছে, নাটক আছে, ওই যে একজন রাজা তার বাবাকে খুন করে। হ্যাঁ, ভুলে আর কি, থিবি নামে একটা গ্রিক নগরাষ্ট্র ছিল। মানে এই জিনিসগুলো কি আসলে বিভিন্ন ধরনের ট্র্যাজিক, মানে দেখায় যে গ্রিক গডরা নিয়ন্ত্রণ করছে মানুষকে। হ্যাঁ, এর হচ্ছে ইডিপাস, এই লোকের নাম হচ্ছে, সে একজন গ্রিক বীর, তার নাম হচ্ছে ইডিপাস। তার এই কাহিনী নিয়ে, যা হোক এটা পরে আরেকদিন বলা যাবে। আপাতত কেন বলছি যে তার মানে কি গডরা হচ্ছে সুপার পাওয়ারফুল বিইংস, যারা মানুষের, এখন তোমরা হয়তো যে আমার মনে হয় এইচবিওতে কিছুদিন আগে একটা ছিল না, র্যাথ অফ দ্য টাইটান্স, দেখেছ? গডরা মানে বিভিন্ন নিয়ে, তারপরে দ্য ইমমর্টালস, এরকম কিছু মুভি আসে যে, তার মানেটা কি এরা হচ্ছে ওই প্রাচীনকাল থেকে মানুষ সবসময় একটা চিন্তা করে এসছে যে তার চেয়ে পাওয়ারফুল একটা কিছু আছে, যে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বা তার কাছ থেকে আমার একটা ফেভার। মানে ধর্মচিন্তা থেকেও কিছু, ধর্মচিন্তা ওই দিক থেকে আসছে আমাদের, কিন্তু এই জিনিসগুলোর ফলে কিছু কাল্পনিক জিনিসও তৈরি হয়ে গেছে। এই কাল্পনিক জিনিসের উপর ভিত্তি করে কিন্তু এই গ্রিক পুরাণ মানে পৌরাণিক কাহিনী এসব তৈরি হয়েছে। তো সেই নার্সিসাস ছিল এরকম একজন, খুব তাকে একজন দেবী প্রেম নিবেদন করেছে, সে রিফিউজ করেছে। এইটাতে সে দেবী খেপে গিয়ে তাকে একটা অভিশাপ দেয়। কি অভিশাপ? তুমি যখনই তোমার নিজের রূপ দেখতে পাবে তখন তুমি পাগল হয়ে মারা পড়বে। তো সে একদিন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ওখানে ওই সময় কোনো আয়না বলে কোনো জিনিস ছিল না। সে পুকুরে গিয়ে তার পিপাসা পেয়েছে, গিয়ে পানি খেতে গিয়ে তার নিজের চেহারা দেখলো। চেহারা দেখে তো সে সম্পূর্ণ মুগ্ধ, ভীষণ রকম, মানে পুরো আর নড়তে পারে না, ওখানে দেখেছে আমি এত সুন্দর, মানে সে তার নিজের প্রেমে পড়ে গেল, এবং হি কুড নট মুভ অ্যাওয়ে, সেখান থেকে সে আর নড়তেই পারে না, সে না খেয়ে ওইখানে থাকতে থাকতেই সে মারা গেছে। সো দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল স্টোরি। হ্যাঁ, মানে কিছুটা তো এর মধ্যে অতিরঞ্জন আছে, কিন্তু ওই ব্যাপারটা কেন আনা হয়, এক্সপ্লেইন করা, যে আমি আমার সম্বন্ধে আমার ধারণাটা কি। আমরা ওই কারণে আমি বলছিলাম যে নার্সিসাস কালচারটা তৈরি হয়েছে ওইভাবে যে আই এম গুড, আই এম বেটার দেন এভরিওয়ান, বা আমাকে উঠতে হবে, আমাকে একটা আমার সামনে একটা মডেল আছে, আমার সামনে একজন, মানে কোনো সোসাইটিতে যারা খুব অ্যাটেনশন পায় তাদের চেহারা হচ্ছে এরকম মডেল, যারা পুরুষ মডেল বলো মেয়ে মডেল বলো, তারাই, আমাকে ওইরকম না হলে কিন্তু আই এম নট গুড। এইটাই হচ্ছে রিজন ফর দ্য সেন্স অফ আনঅ্যাট্রাক্টিভনেস, ফিজিক্যাল আনঅ্যাট্রাক্টিভনেস। ও আচ্ছা, আমাকে তো ওরকম লাগছে, হ্যাঁ, আমি আসলে লোকজনের সামনে যাওয়া উচিত না, ঠিক আছে। এই যে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, একটা সোসাইটি একটা ধারণা তৈরি করেছে, ইট ইজ নট রিয়েলি ভেরি রাইট, কিন্তু সোসাইটিতে এটা তৈরি হয়ে গেছে যে ও খুব হ্যান্ডসাম লোকজন দেখলে মানুষ মনে করে যে এগুলো খুব ইন্টেলিজেন্ট। কিন্তু আমি প্রচুর হ্যান্ডসাম লোক দেখেছি যে মুখ খোলা মাত্রই মনে হয় যে একে আল্লাহ শুধু চেহারাই দিয়েছে আর কিছু দেয়নি, ঠিক আছে। সো এই যে এই ব্যাপারটা, তার মানে কি আমরা এখানে একটা ফাইন ব্যালেন্স, আত্মপ্রেমও না, আবার নিজের ফিজিক্যাল আনঅ্যাট্রাক্টিভনেস নিয়ে একবার শিখিয়ে থাকা বা একদম নিজের ভিতরে গুটিয়ে থাকা, সেটাও ঠিক না, ঠিক আছে। তো ওইখান থেকেও কিন্তু তোমার এই স্টেজ ফ্রাইটটা, যে ও আমি সবার সামনে কথা বলবো, আমাকে তো লোকজন পছন্দ করবে না,
I really do not belong to a very attractive personality. এটা মনেই হতে পারে, কিন্তু দ্যাট ইজ রং। মানে যে কোনো গুড প্রেজেন্টার, প্রচুর লোকজন আছে। তুমি মার্টিন লুথার কিং এর কথা ধরো, বারাক ওবামার কথা ধরো, আমাদের সনাতন যে সৌন্দর্যের সংজ্ঞা, they do not really look that good, তাই না? বারাক ওবামাকে তো তোমরা দেখেইছো, মার্টিন লুথার কিংকে হয়তো পাও নাই, কিন্তু বারাক ওবামার স্পিচ আমরা দেখবো, যেটা আগামী হয়তো ক্লাস থেকে আমি নিয়ে আসবো, এই কিছু কিছু স্পিচ আমরা দেখবো, ঠিক আছে? যে প্রত্যেক ক্লাসে হয়তো একটা বা এরকমভাবে আমরা দেখবো যে হাউ দে আর হ্যান্ডলিং দ্য অডিয়েন্স অ্যান্ড হাউ দে আর কনস্ট্রাক্টিং দেয়ার প্রেজেন্টেশন, এই জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে? তো এই বারাক ওবামাকে তুমি দেখলে মানে তোমার এমনি প্রথম দর্শনে, এখানে মজার ব্যাপার বলি যে নিউ ইয়র্ক সিটিতে একবারে এরকম হয়েছে, নিউ ইয়র্ক সিটির মেয়র, আমি যখন যাই, তার নাম হচ্ছে ডেভিড ডিনকিন্স, লয়ার, বেশ মানে চমৎকার, নর্মাল কালোদের মতো না, মানে কালোদের মতো করে কথা বলে না, একদম পরিষ্কার ইংরেজিতে কথা বলে। এই বেচারা একদিন রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য হাত মারছে। ওখানে নিয়মটা হচ্ছে এরকম যে আমরা যেটা করি আর কি, রিক্সা বা সিএনজি বা হোয়াট এভার, আমরা বলি হাত মারি, সে এসে দাঁড়ায়, তারপর আমরা উঠি। সেই বেচারা হাত মারছে, কোনো ট্যাক্সি আর থামে না, কোনো মানে এখানে ইয়েলো ট্যাক্সি প্রচুর এই করে। কেন? কারণটা কি? হি ওয়াজ ব্ল্যাক। এবং ব্ল্যাক মানে হচ্ছে নর্মালি চিন্তা করে যে ও এ ম্যানহাটনের ভেতরে, ম্যানহাটন হচ্ছে আসল, মানে মনে করতে পারো আমাদের এখন তো অবশ্য মতিঝিল সরে আসছে, মতিঝিল অত আর এই প্রমিনেন্ট নাই, আসল বিজনেস সেন্টার টাইপের। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির বিজনেস সেন্টার হচ্ছে ম্যানহাটন, যেটা আমরা ছবিতে দেখি আর কি, যে বিশাল বহুতল বিল্ডিং, সব বিভিন্ন রাস্তাঘাট, এটা হচ্ছে ম্যানহাটন। এইটার ভেতরে সব ইয়েলো ট্যাক্সিগুলো অপারেট করে, এইগুলোর ভিতর দিয়ে চলে, প্রচুর ফেয়ার পায়। যখনই বাইরে মানে কালোরা, যেহেতু এটা খুব এক্সপেন্সিভ এরিয়া, সেখানে বেশি কালো লোকজন থাকতে পারে না, কালো বলো মাইনরিটি, আমরাও যেমন আমরা বাইরে থাকতে পারা হয়েছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ঢাকা শহরের গুলশান বনানীতে আই ক্যানট অ্যাফোর্ড, সো আমি এত টঙ্গিতে থাকি, বা আমি এত নর্দা এই পাশে থাকি, অত এদিকে কুটিতে এদিকে থাকি, ঠিক আছে? তো এখন যখনই একজন ইয়েলো ট্যাক্সি ড্রাইভার, সে চিন্তা করে, এই যে আমাদের সিএনজি ড্রাইভাররা অমুক জায়গায় যেতে চায়, অমুক জায়গায় যেতে চায় না, কারণটা কি? কনসিডারেশনটাই হচ্ছে এরকম, অমুক জায়গায় গেলে আমার ফেরত আসতে অনেক সময় নেবে, আমি এই সময়টা পুরো খালি ফেরত আসবো, আমি আর কোনো টাকা পয়সা কামাতে পারবো না। ওখানেও কিন্তু একই জিনিস, যে কালোরা থাকে শহরের বাইরে, তো আমি যদি শহরের বাইরে মানে ম্যানহাটনের বাইরে চলে যাই, আই ক্যানট কাম ব্যাক। তো ওইটা দেখে, যে ডেভিড ডিনকিন্সকে দেখে, সে মেয়র নিউ ইয়র্ক সিটির, তাকে দেখেও থামে নাই, কারণ সে চিন্তা করেছে ও আমাকে বাইরে নিয়ে যাবে, আমি ফেরত আসতে আসতে আমার ব্যবসা শেষ। তো এই যে তার মানে কি, যে ফিজিক্যাল কি বলবো, যে তুমি দেখতে সাদা ফর্সা, এটার একটা ইনহারেন্ট, যদিও দিস ইজ নট রাইট, এরকম একটা আবেদন আছে, বাট এই গুড প্রেজেন্টার ক্যান রিয়েলি ওভারকাম দ্যাট। তুমি যদি মানে সনাতন যেই স্ট্যান্ডার্ড, সৌন্দর্যের যেই সাধারণ সংজ্ঞা, সেখানে তুমি যদি নাও কি করো, নাও ওই পরিমাপে যদি তুমি নাও কোনো একটা ভালো স্কোর পাও, তারপরে উই ক্যান মেক ইট আউট অ্যাজ এ গুড প্রেজেন্টার, ঠিক আছে? তার মানে কি, যে ফিজিক্যাল আনঅ্যাট্রাক্টিভনেস ব্যাপারটা পুরোই ভুয়া। মানে তুমি যদি সুন্দর করে কথা বলতে পারো, গুছিয়ে কথা বলতে পারো, যুক্তি দিয়ে কথা বলতে পারো, যে কেউ তোমার কথা শুনবে, তাই না? মানে হ্যাঁ, তোমার যদি যেমন শেখ মুজিবুর রহমান যেটা ছিল, বাঙালিরা তখন খুব বেশি, এখন বাঙালিরা কিন্তু মোটামুটি লম্বা চড়া হয়, তখন বাঙালিরা অত বেশি আমার মতো অনেকটা 5'4", 5'5" এরকম, হ্যাঁ, এই বিশের। আর উনি ছিলেন অনেক লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি, এক্স্যাক্টলি আমার মনে নেই তো, এবং ফর্সা, এই মানে স্বাস্থ্য ভালো, তো কাজেই তার একটা ক্যারিজমা বুঝি তো না আমরা, হ্যাঁ বলো, অর্থ বলো, বাংলা অর্থ বলো, মানে এক ধরনের আকর্ষণীয় ব্যক্তিত্ব, একটা চেহারা একটা দিয়ে। উনি যখন বক্তৃতাও দিচ্ছেন, ওনার বক্তৃতা যখন আমি জানি না তার বক্তৃতা শুনেছ, আমরা তার বক্তৃতাও শুনবো, 7 মার্চের ভাষণটাও আমরা শুনবো। বক্তৃতা যখন দেওয়া হয়, উনি যখন সত্যি কথা বলতে কি, আমার কাছে
খুব আকর্ষণীয় মনে হয়। আমি জানি না তোমরা শুনেছো কিনা, মানে ঠিক ওই অর্থে একটু তখনকার একটা এখানে একটা ব্যাপার আছে, এটা তাকে ঠিক দোষ দেওয়া যাবে না। তখনকার একটা সময়ের প্রেক্ষিতে কিন্তু কথা বলার, ভাষণ দেওয়ার ভঙ্গি পাল্টায়, ঠিক আছে? এই ব্যাপারটা যেমন তুমি যদি 1960s-70s-এর আমেরিকান যারা খুব নাম করা বক্তা বা প্রেজেন্টার তাদের কথা শোনো, ইউ উইল নট রিয়েলি লাইক ইট না, কেমন জানি একটু আলোকিত, কেমন যেন একটু রোবোটিক এরকম মনে হতে পারে। তো সেই অর্থে আমরা পরবর্তীকালের লোকজন যখন তাকে দেখছি আমাদের কাছে মনেই হতে পারে, কিন্তু ওই যে তার ওই রকম সময়ে এরকম একটা সুন্দর স্বাস্থ্য নিয়ে এবং জোর গলায় একটা দৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলতে পারেন, এইটাই তাকে ওইরকম খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। হ্যাঁ, তো এই তার মানেটা কি যে এর ভিতরে তোমার একটা কনফিডেন্স থাকতে হবে, একটা সেলফ কনফিডেন্স থাকতে হবে, তাহলে তোমার এই সেন্স অফ ফিজিক্যাল আনঅ্যাট্রাক্টিভনেসটা তুমি সরাসরি এটাকে নাকচ করে দিতে পারো, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ফিল কনফিডেন্ট বাই ইয়ারসেলফ। আচ্ছা, ফিয়ার অফ আননোন সিচুয়েশন। আমি জানি না, আমাকে হঠাৎ করে যে জায়গায় আমি কখনো যাইনি সেখানে একদল লোকের সামনে আমাকে কথা বলতে তুলে দেওয়া হবে। সো এটা হচ্ছে আননোন সিচুয়েশন। অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। অ্যান্টিসিপেট মানে হচ্ছে আগে থেকে তুমি চিন্তা করছো, চিন্তা করে তুমি ওই চিন্তাতেই তুমি পাগল হয়ে যাচ্ছ, ওই চিন্তাতেই তুমি ভাবছো যে আহা কি না কি হয়, আমি হয়তো এটা একটা ম্যাসাকার করে ফেলবো, আমি হয়তো পারবো না ঠিকভাবে, এই জিনিসগুলো। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা হচ্ছে ফিয়ার অফ সোশ্যাল মিসম্যাচ। এটা যেমন মনে করো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে সোসাইটি যেরকম চিন্তা করে কোনো একটা পার্টিকুলার রোল মডেল, আমি হয়তো সেটার ধারে কাছে পৌঁছাচ্ছি না, এরকম একটা হয়তো আমার কাছ থেকে আমার একটা চিন্তাধারা থাকতে পারে। এইটাকে আমরা বলছি হলো সোশ্যাল মিসম্যাচ। হ্যাঁ, তো এই সোশ্যাল মিসম্যাচের ভয়টাকেও আমাদেরকে এড়াতে হবে। আচ্ছা, তাহলে what are the things that we can do to overcome the stage fright? সেটা হচ্ছে কি prepare and practice. একবার প্রথম জিনিস, you have to first thoroughly prepare your material. Knowing your content will boost your confidence. তুমি যে ব্যাপারে কথা বলছো, যে ব্যাপারে তোমাকে কথা বলতে হবে, যে ব্যাপারে প্রেজেন্টেশন দিতে হবে, সেই ব্যাপারে তুমি যদি ভালো জানো, নো ওয়ে তুমি খারাপ প্রেজেন্টেশন দিবে। আমি যদি কোনো একটা এই ব্যাপারটা নিয়ে আমি খুব বেশি ভালো জানি, আমি কি প্রথমে একটু থুতলাবো বা আমার এটার সঙ্গে কোনো জ্ঞান নেই, আমি নিয়ে কথা বলতে যাচ্ছি, মানে সার্টেনলি আই উইল গেট স্টাক। কিন্তু আমি যদি ভালোভাবে জানি এবং আমার ম্যাটেরিয়াল আমার ওইভাবে প্রিপেয়ার করা থাকে, আই ক্যান টক very easy, ঠিক আছে? আচ্ছা, practice your speech multiple times, ideally in front of a mirror or friends or family. Familiarity reduces anxiety. Familiarity মানে হচ্ছে পরিচিতি। তুমি মিররের সামনে প্র্যাকটিস করো, তারপরে তোমার ফ্রেন্ডদের সামনে, ফ্যামিলির সামনে প্র্যাকটিস করো, and tell them to be very কি বলে critical of you. Critical মানে সমালোচকের দৃষ্টিভঙ্গিতে দেখতে তাদেরকে বলো যে এটা ব্যাপারটা এরকম না যে তুমি আমার ফ্রেন্ড দেখে আমাকে ফেভারেবলি বলবা, তুমি আমার কি দোষগুলো আছে সেটা বের করো, ঠিক আছে? সো এইটা তার মানে কি প্র্যাকটিসের ব্যাপার। আমাদের শেষের দিকে একটা টপিক আছে, মনে করো ফাইনালের আগে সেটা হচ্ছে রিহার্সাল। ওইখানে আমরা এইগুলো নিয়ে আরো ডিটেলসে কথা বলবো, কিন্তু তুমি এই স্টেজ ফ্রাইটসটাকে ওভারকাম করতে হলে তোমাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে আরেকটা টেকনিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইমেজ স্ট্রিমিং। ইমেজ তোমার মাথার ভেতরে, চোখ বন্ধ করে তুমি তোমার মাথার ভেতরে ছবি দেখতে পাও। ওই ছবিটা কি এবং ওই ছবিটা করার সময় কিরকম, মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা সিমুলেশন কথাটা বুঝি কম্পিউটার সায়েন্সে, তো এটা খুবই জনপ্রিয় একটা টপিক। রাইট, সেটা মানে এটা ওইটার উদ্দেশ্য। আর জিনিসটা হচ্ছে যে বাস্তব না, তুমি একটা শব্দ বাস্তব তৈরি করো। তোমরা কেউ ওই নব থিয়েটারে গিয়েছ? নব থিয়েটারে যে ওই যে স্পেস শাটলে যে স্পেস শাটলের মতো জিনিস, কিন্তু এটা আবার ওরা কি করেছে যে রোলার কোস্টারের রাইডের মতো করে দিয়ে রেখেছে।
তার মানে কি তুমি আসল রোলার কোস্টারে উঠো নাই, কিন্তু সেটার সেই তুমি বুঝতে পারছো যে এটা আসলে হাউ ইট ফিলস। এই যে একটা বাস্তবের যে অনুভূতি তৈরি করার জন্য কৃত্রিম যে ব্যবস্থা আমরা ব্যবহার করি এটাকে আমরা বলি সিমুলেশন। ঠিক আছে? এখন তুমি হ্যাঁ, এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সের ট্রিভিয়া বুঝো, জেনারেল নলেজ। যে কম্পিউটার সায়েন্সে তোমাকে বলা হলো যে ভাই তুমি তো কম্পিউটার সায়েন্স পড়ো, আচ্ছা আমাকে এটা একটু ব্যাখ্যা করো তো, এটা কি সিমুলেশন জিনিসটা কি? তা তুমি মানে তুমি বোঝো ব্যাপারটা, তুমি বোঝাতে পারছো না, এটা যাতে না হয়। ঠিক আছে? মানে আমার কথা হলো কি, আমি কম্পিউটার সায়েন্স দাবি করছি, আমি কম্পিউটার সায়েন্স পড়ি, বাট আমি জিনিসটা যে জানি সেটা আমাকে প্রমাণ করতে হবে, আমাকে এটা বোঝাতে পারতে হবে। যখন তুমি এটা বোঝাতে না পারছো তার মানে তুমি ঠিক মতো জানো না। ঠিক আছে? তাহলে কি সিমুলেশন হচ্ছে কৃত্রিম জিনিস ব্যবহার করে বাস্তবের অনুভূতি তৈরি করা। একেবারে সোজা কথা বলে চলে আসছে। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাই হচ্ছে আমাদের সিমুলেশন। সিমুলেশনের জন্য আমার কি কি দরকার? প্রথমে আমি একটা ভয়েস রেকর্ডার নেব, এটা তোমার ফোন হতে পারে, যে কোনো কিছু। তারপরে তুমি কি করবা? তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তুমি তোমার প্রেজেন্টেশন, যে সিনারিও প্রেজেন্টেশন যেখানে হবে সেই জিনিসটাকে কল্পনা করার চেষ্টা করো। কল্পনা করতে গিয়ে তুমি দেখো যে এটা কীরকম মনে হচ্ছে আমার কাছে, আমার ফিলিংটা কীরকম, রুমটা কীরকম, তারপরে এখানে ব্যাপারটা কি যে ও আচ্ছা আমার দিকে সবাই খুব ফেভারেবল দৃষ্টিতে তাকিয়ে আছে, সবাই পছন্দ করছে আমি কিভাবে কথা বলছি। তারপরে ইমাজিন দি অ্যাপ্লাউজ কি সশব্দে হাততালি, হ্যাঁ সশব্দে একেবারে, যে খুব মানে উৎসাহী হয়ে হাততালি দিচ্ছে, এইটা তুমি চিন্তা করো। তার মানে কি তুমি একটা পজিটিভ একটা অ্যাটমসফিয়ার সিমুলেট করছো তোমার মাইন্ডের ভেতরে। ঠিক আছে? তাহলে তোমার এটা এক ধরনের রিহার্সাল, কিন্তু তুমি এটাকে তোমার মাইন্ডকে তুমি পজিটিভলি প্রোগ্রাম করছো। এগুলোকে অনেক সময় বলে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমি বলতে গেলে তো এই ম্যাজিকটা আসতে চায় না, আসতে চায় না এটা ঠিক, যে তুমি যখন বাস্তবের সাথে কল্পনা করো যে আমি তো আসলে প্রেজেন্টেশন খুব একটা দিই নাই, মানে লোকজন আমার কথা শুনে এত হাসবে কেন, বা আমার কথা শুনে এত মনে করবে কেন, কিন্তু তোমার এই প্র্যাকটিসের সাথে সাথে এটাও বাড়বে। মানে এটা দেখবে যে আস্তে আস্তে প্রথমে তুমি সিমুলেশন তৈরি করতে পারছো না আসলে, কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে থাকবে যখনই তুমি প্র্যাকটিস করবে, যখনই কথা বলবে। আমি এই কারণেই বলছি যে আমাদের এই কোর্সে প্রেজেন্টেশনের উপরে 50 মার্কস। কারণটা কি? কারণটাই হচ্ছে যে তোমাকে এখানে এসে প্রেজেন্টেশন দিয়ে তোমার ভেতরে যে ভয়টা আছে ওটাকে ভাঙাতে হবে তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে। তোমরা অলরেডি ভিডিও প্রেজেন্টেশন দিয়ে এসছো, তাই না? কিন্তু ভিডিও প্রেজেন্টেশনে কি ছিল? পিছন দিকে কেউ একজন ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে এটা প্রম্পট করছে, তাই না? প্রম্পট কথাটা আগে আমরা দেখতাম যে নাটকে ব্যবহার হতো, এখনো নাটকে। আমি জানি না তোমরা ওইভাবে মঞ্চ নাটক দেখো কিনা। মঞ্চ নাটকে কি হয় যে মঞ্চে যে 2জন বা 3জন আছে তারা কথা বলছে, পাশের যে উইংসে একজন স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে কথা বলছে, সে ওই যে অ্যাক্টর যে স্টেজে দাঁড়িয়ে আছে সেটা রিপিট করছে, এটাকে আমরা বলি প্রম্পট। কিন্তু আমরা এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং জেনে গেছি, তাই না? চ্যাট জিপিটিকে তুমি প্রম্পট করো, কিন্তু আসল প্রম্পটটা আসছে ওই জায়গা থেকে। ঠিক আছে? সো এই যে আমরা এইখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইউ উইল ট্রাই টু প্রম্পট ইয়োরসেলফ, যে আমি একটা এরকম দেখতে অভ্যস্ত, দেখে ওইটার মধ্যে আমি ওই চোখ বন্ধ করে এরকম একটা ছবি দেখছি এবং কথা বলছি, এগুলো নিয়ে আমি আমার প্রেজেন্টেশন দিচ্ছি। এটা করে যখন আমি রেকর্ড করলাম, ইউ লিসেন টু দ্য রেজাল্ট। প্রথম দিকে খুব খারাপ স্টোরি হবে ডেফিনেটলি, যে দেখা যাচ্ছে যে তুমি ওইভাবে ডেলিভার করতে পারছো না, কিন্তু অ্যাজ দ্য টাইম গোজ বাই, অ্যাজ ইউ প্র্যাকটিস মোর, ইটস গোনা গেট বেটার। ভয়েস শুনতে তো খারাপ লাগে কেন? হ্যাঁ, মানে তুমি কি আসলে প্রমিত উচ্চারণের কথা বলছো কিনা, তোমার আঞ্চলিক টান আছে কিনা, তুমি কি সঠিক শব্দ ব্যবহার করছো কিনা, এই অনেক ব্যাপার আছে। এখনকার ইনফর্মাল প্রেজেন্টেশনে ডিজেদের কারণে যেটা হয়েছে, আমরা এটা নিয়ে আর মাথা ঘামাই না। আমি মনে করি যে কলকাল বা কথ্য ভাষায় আমি যেভাবে আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, সামনে গিয়ে আমি এইভাবে কথা বলতে পারলেই হয়ে গেল। হেই ফ্রেন্ডস, চিল, এরকম বললাম যে, কিন্তু তোমার
অডিয়েন্সে হয়তো তোমার একজন বয়োবৃদ্ধ লোকজন অনেক বসে আছে, তাদেরকে তুমি বলছো হে ফ্রেন্ডস চিল, মানে হ্যাঁ হ্যালো গাইস। সো এই ব্যাপারগুলো মানে আমাদেরকে এই করতে হবে, মানে আস্তে আস্তে এগুলোকে মানে কন্ডিশন করতে হবে নিজেকে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ইমেজ স্ট্রিমিং। আচ্ছা, তারপরে এটারই আরেকটা পার্ট, এটাকে আমরা বলছি হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ওই একই রকম তুমি পজিটিভ ওয়েতে চিন্তা করার চেষ্টা করছো। ওইটা যেমন একেবারে খুব চোখ বন্ধ করে, এটা এরকম না, তুমি ভাবছো যে ওয়েল আমি যেমন আমার ক্লাসে আমি যেটা করি যেটা হচ্ছে যে আমি স্টুডেন্টদের রিয়াকশন আমি ধরেই নেই যে হ্যাঁ এরা আমার কথা পজিটিভই নেবে, অসুবিধা কোথায়? সেটা যদি আমাকে কনফিডেন্ট করে অসুবিধা কোথায়? অ্যান্ড স্টুডেন্ট আমাকে কম মার্কস দেয়, তা মনে মনে দিচ্ছে আমার কি, কিন্তু আমাকে তো প্রেজেন্ট করতে হবে। সেই কারণে আমি এই ব্যাপারটাকে এই জিনিসটাই হচ্ছে যে তুমি একটা সাকসেসফুল প্রেজেন্টেশন দিতে পারছো, এটা আগে থেকে চিন্তা করো। এই দেখো এই তার পশ্চারটা দেখো, পশ্চার বলতে বোঝায় যে নির্দিষ্ট একটা সময়ে তুমি তোমার যে দেহের যে ভঙ্গিমা এটাকে পশ্চার করো। হ্যাঁ, তার পশ্চারটা দেখো, কনফিডেন্ট, অ্যাকসেপ্টিং যে ইয়েস আমাকে সবাই অ্যাপ্রিশিয়েট করছে, এটা ইসে। তো তার মানে এই জিনিসটা তোমার ভিতরে চলে আসবে যখন তুমি প্র্যাকটিস করবা। মানে আন্ডারলাইন ব্যাপারটা হচ্ছে একটু হার্ড ওয়ার্ক দরকার, একটু প্র্যাকটিস দরকার, কিন্তু দিস ক্যান হ্যাপেন। কারণ ফলে যেটা হবে, ইউ উইল হ্যাভ a positive mindset and that will reduce your anxiety. Anxiety তখন দূর হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা এখানে আরো জিনিস আছে, এগুলো believe me, these things really work. These things really work. আচ্ছা, আমরা এটা একটু পরে বলি, ডিপ ব্রিদিং নিয়ে কথা বলি। যে যখনই তুমি নার্ভাস, জোরে শ্বাস নেওয়া এটা কাজ করে, এটা আমরা জানি, রাইট? সো দ্যাটস ওকে। তারপরে মোটামুটি রিল্যাক্স করার জন্য তুমি নিজেকে ওইভাবে না, আমি এটার কথা এখন বলি না, আমি ডিপ ব্রিদিং নিয়ে বলছি। আর এটা হচ্ছে যে তোমার পজিটিভ চিন্তা করা, যে হ্যাঁ তুমি নিজে বিড়াল কিন্তু তুমি চিন্তা করো আমি সিংহ। আমি মনে করো একটা ইউনিভার্সিটিতে একজন টিচার আমি পড়াচ্ছি, আমি মনে করছি যে আমি তো রাষ্ট্রনায়কদের মতো কথা বলছি, অসুবিধা কোথায়, তাই না? তাহলে কি হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু কন্ডিশনিং ইয়ারসেলফ। তুমি তোমাকে নিজেকে প্রোগ্রাম করছো, নিজেকে প্রোগ্রাম করে একটা তোমার একটা মেন্টাল ইমেজ তৈরি করছো নিজের সম্বন্ধে, যেটা কনফিডেন্ট, যেটা হ্যাঁ তুমি যদি কিছুই না পারো তারপরে যদি এরকম কনফিডেন্ট ইমেজ রাখো, মানে এটা অনেক সময় তোমার অডিয়েন্স এটা নেবে না। কিন্তু তারপরে এটা থাকতে অসুবিধা কি, যে প্রথমে তুমি শুরু করলে, হ্যাঁ প্রথমেই চিন্তা করছো যে অনেকে এইখানে এসে খুব মানে আমি যখন আর্ট অফ প্রেজেন্টেশনের গত সেমিস্টারগুলোর কথা বলছি, এসে খুব মানে কনফিডেন্স নিয়ে, কিন্তু যেই কন্টেন্ট নিয়ে কথাগুলো, কন্টেন্টটা তেমন আহামরি কোনো কন্টেন্ট না, কিন্তু সে খুব কনফিডেন্স নিয়ে নেয়। মনে করো সাকিব আল হাসানের ক্রিকেট রেকর্ড, মানে ওয়েল আমরা সবাই মোটামুটি জানি এটা, তাই না? মানে সে কীরকম, সে অলরাউন্ডার। তো এইটা নিয়ে এত এক্সাইটেড হয়ে কথা, মানে এটা হয়েছে আর কি বাস্তব বিষয়ে, আমি তাকে ছোট করছি না, কিন্তু মানে জানা বিষয় নেই, এটা নিয়ে আমরা সামনে আবার কথা বলবো, যে জানা বিষয়ে সবাই যেটা জানে সেটা নিয়ে তুমি যদি আবার এটা বলতে চাও, দিস ইজ লাইক কি বলে রিইনভেন্টিং দ্য হুইল, মানে গরু গাড়ির চাকা অলরেডি আবিষ্কার হয়ে গেছে, তুমি আবার ওটা আবিষ্কার করতে যাচ্ছ, এটা লোকে খাবে না।